শুরুতেই শিরোনাম। বিশ্বজুড়ে অস্ত্রের রমরমা ব্যবসা, লাভবান যুক্তরাষ্ট্র। 24 ঘণ্টায় ইউক্রেন রাশিয়া যুদ্ধ শেষের প্রতিশ্রুতি ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে। ক্ষুধার্ত গাজাবাসীকে নিয়ে নির্মম এক খেলায় মেতেছে ইসরায়েল। সোমালি জলদস্যু থেকে জাহাজ উদ্ধার করল ভারতীয় নৌবাহিনী। এবার বিস্তারিত। বিশ্বের নানা প্রান্তে লেগে আছে যুদ্ধ, পাখির মতো মরছে মানুষ। তাতে কি, অস্ত্র ব্যবসায়ীদের তো পোয়া বারো। তাদের অস্ত্র ব্যবসা ফুলে ফেপে বড় হয়েছে কয়েক গুণ। জানেন, এই অস্ত্র ব্যবসায় সবচেয়ে বেশি লাভবান গণতন্ত্র আর মানবতা ফেরি করা দেশ যুক্তরাষ্ট্র। অবশ্য শুধু যুদ্ধই নয়, ভূ রাজনীতির জটিল সমীকরণ, ভৌগোলিক আধিপত্য আর প্রতিবেশী দেশকে দমিয়ে রাখতে এবং নিজেদের প্রতিরক্ষার কারণেও সারা বিশ্বে বেড়েছে অস্ত্র কেনাবেচা। গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট SIPRI এর এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়া, চীন ও ইরানের ভয়ে এসব অঞ্চলে অস্ত্র কেনার হার বেড়েছে ব্যাপক হারে। অস্ত্র ব্যবসা কেন বেড়েছে, এ ব্যবসায় কোন দেশের অবস্থান কোথায়, চলুন জেনে নেওয়া যাক। বিশ্বের সর্ববৃহৎ অস্ত্র নির্মাতা দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন বছরে বাড়বে অস্ত্র ব্যবসা, এমনটাই অভিমত বিশ্বজুড়ে তাবৎ সামরিক বিশেষজ্ঞদের। অর্থনৈতিক মন্দা ও নানাবিধ প্রতিবন্ধকতা সত্ত্বেও গোটা বিশ্বের অস্ত্র ব্যবসার 2/3 এখনও মার্কিনদের দখলে। 2012 সালে প্রায় $21,000 মূল্যের অস্ত্র বিক্রি হয়েছিল বিশ্বজুড়ে। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রই $13,700 কোটি মূল্যের অস্ত্র সামগ্রী বিক্রি করেছে অন্যান্য দেশে, যা 2011 এর তুলনায় 5.4% বেশি। নতুন বছরে অস্ত্রের কারবারিটা আরও বাড়বে বলে অনুমান মার্কিন কংগ্রেসের। এদের মধ্যে প্রতিরক্ষামূলক ও নজরদারির কাজে লাগা মানববিহীন বিমান, ড্রোন বিক্রি করেই বহু লাখ ডলার কামাতে চলেছে আমেরিকা। সম্প্রতি মার্কিন কংগ্রেসের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনৈতিক মন্দা সত্ত্বেও অস্ত্র ব্যবসায় আমেরিকা তার নিজস্ব বাজারকে ধরে রাখতে পেরেছে, এমনকি গত বছরের তুলনায় কিছুটা বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। এই সময়কালে কিছু দেশ আমেরিকার কাছ থেকে অস্ত্র কিনেছে, যারা এতদিন ধরে রাশিয়ার কাছ থেকে অস্ত্র কিনত। সম্প্রতি রয়টার্স প্রকাশিত এক নিবন্ধে এ তথ্য প্রকাশিত হয়েছে। গত বছর আরব আমিরাত $650 কোটি মূল্যের আকাশ নিরাপত্তা ব্যবস্থা কিনেছে আমেরিকার কাছ থেকে। মরক্কো কিনেছে $210 কোটি জেট ফাইটার। যুদ্ধের জন্য ব্যবহৃত হেলিকপ্টার কেনার জন্য তাইওয়ান ও ভারত অস্ত্র বাণিজ্য চুক্তি করেছে আমেরিকার সঙ্গে। এছাড়া ওই সময়কালে আমেরিকার কাছ থেকে বিশাল পরিমাণে অস্ত্রশস্ত্র এবং যুদ্ধের সরঞ্জাম কেনার জন্য চুক্তি করেছে ভারত, ইরাক, সৌদি আরব, মিশর, দক্ষিণ কোরিয়া এবং ব্রাজিল। নতুন বছরে এসে এই অস্ত্র চুক্তি আরও বাড়বে বলে স্থির বিশ্বাস অনেকেরই। এশিয়ায় প্রশান্ত মহাসাগরের দ্বীপ বিতর্ক এবং ক্রমবর্ধমান উত্তেজনা, উত্তর কোরিয়ার পেনাস্ত্র উৎপেন, চীনের ক্রমশ বাড়তে থাকা সামরিক মতা, এসবই নতুন বছরের রাজনৈতিক আলোচনার খোরাক। আর এর ফলশ্রুতিতেই আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায় জোয়ার আসবে বলে মনে করছে লকহিড মার্টিন কর্পোরেশন, বোয়িং কোম্পানি, নর্থ্রুপ গ্রুমান কর্পোরেশনের মতো আন্তর্জাতিক স্তরের নামকরা অস্ত্র বিক্রেতারা। নতুন বছরে যুদ্ধ যদি নাও হয়, তবুও অস্ত্রাগার সাজাতে চেষ্টা ত্রুটি রাখবে না অনেক দেশই। কারোর সর্বনাশের সম্ভাবনা দেখা দিলে স্বাভাবিকভাবেই অন্য কারোর পৌষ মাস হতে বাধ্য। এশিয়ার পূর্ব প্রান্তে যখন চীন জাপানের সেনকাকু দ্বীপ বিতর্ক ক্রমশ দানা বেঁধে উঠেছে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে উত্তর কোরিয়া দূরপাল্লার পেনাস্ত্র উনহা-3 এর সফল উৎক্ষেপণ ঘটিয়েছে, তখনই আমেরিকার থেকে নানা রকম প্রতিরোধমূলক হাতিয়ার, রাডার ফাঁকি দেওয়া যুদ্ধ বিমান ও বলাই বাহুল্য দূরপাল্লার পেনাস্ত্র কেনার হিড়িক পড়ে গেছে। এই দলের মধ্যে সামিল অবশ্য ভারতও। প্রতিবেশী চীনের বাড়তে থাকা শক্তি ভারতের কাছেও বেশ চিন্তার বিষয়। অস্ত্র নির্মাতা নর্থ্রুপ গ্রুমানের কাছ থেকে RQ-4 গ্লোবাল হক ড্রোন কেনার জন্য ধর্ণা দিয়েছে দক্ষিণ কোরিয়া। উদ্দেশ্য স্পষ্ট, উত্তর কোরিয়ার ওপর নজর রাখা। শুধু সেনা ছাউনিগুলোর ওপরই নয়, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি ও পরীক্ষামূলক উৎক্ষেপণ কেন্দ্রের ওপরে কড়া নজর রাখতে চায় দক্ষিণ কোরিয়া। আর কোরীয় উপদ্বীপের একেবারে উত্তরে চীন সীমান্ত সংলগ্ন পাহাড়ি এলাকার এই কেন্দ্রে নজর রাখতে এমন আমেরিকান ড্রোনই ভরসা।
গ্লোবাল হক ড্রোনে লাগানো রয়েছে রেডিও সেন্সর নামে বিশেষ এক রকমের প্রযুক্তি, যা দিয়ে আকাশের বহু ওপরে থেকেও দিন বা রাত নির্বিশেষে মেঘ ভেদ করে মাটির শত্রুর ওপর নজর রাখা সম্ভব। এমনই আশ্বাস দেওয়া হয়েছে নর্থ্রুপ গ্রুমানের পক্ষ থেকে। আর এমন ড্রোন তৈরি করা এই মার্কিন সংস্থার বিশেষত্ব। গত 4 বছর ধরে এমন ড্রোন কিনতে আমেরিকার কাছে বায়না করে এসেছে দক্ষিণ কোরিয়া। আমেরিকা নানা রাজনৈতিক কারণে সময় ক্ষেপণও করেছেন, কিন্তু কিম জং ইলের ছেলে কিম জং উনের জমানায় এসে বাবা উনের নামে তৈরি শক্তিশালী ক্ষেপণাস্ত্র উনহা-3 উৎপেনের পর আর কোনোভাবেই ভোলানো যাচ্ছে না দক্ষিণ কোরিয়ার সরকারকে। আর তাই নিঃসন্দেহে বলা যায় আগামী বছরে শুধুমাত্র ড্রোন বেচেই বহু কোটি ডলার কামিয়ে নিতে চলেছে মার্কিন অস্ত্র নির্মাতা সংস্থা। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র তৈরি ও সফল পরীক্ষায় শঙ্কিত জাপানও। পিয়ংইয়ংয়ে ক্ষেপণাস্ত্র অনায়াসী আঘাত হানতে পারে টোকিওতে। আর তাই লকহিড মার্টিনের তৈরি ইজিস প্রতিরক্ষা ব্যবস্থার মোড়কে দেশকে ঢেকে ফেলার উদ্যোগ নিয়েছে জাপান। যে কোনো ধরনের দূরনিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্রকে রুখে দিতে এই ব্যবস্থা নাকি একেবারে অব্যর্থ। অতএব এবছরের মধ্যভাগে 2400 কোটি মার্কিন ডলারের ডিল একেবারে পাকা। আর শুধু নজরদারি আর সুরক্ষাই নয়, প্রয়োজনে আক্রমণের ব্যবস্থাও তৈরি থাকছে দক্ষিণ কোরিয়া, জাপান, এমনকি সিঙ্গাপুরেও। আর এই কাজে অব্যর্থ রাডারকে ফাঁকি দেওয়া যুদ্ধবিমান F-35 এর চাহিদাও বেড়েছে বিভিন্ন দেশে। দক্ষিণ কোরিয়া বা জাপান ইতোমধ্যেই তাদের বিমান বাহিনী থেকে পুরনো F-4 বিমানগুলো সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। আর সবারই চাহিদা অত্যাধুনিক F-35, যার নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন যুক্তরাষ্ট্রেরই। F-35 ছাড়াও একই বৈশিষ্ট্যের অধিকারী বোয়িংয়ের তৈরি F-15 সাইলেন্ট ইগল বা ইউরোফাইটারের টাইফুন বিমান কেনার কথাও ভেবে রেখেছে অনেকেই। এই দলে আছে তাইয়ানো। চীনের সঙ্গে যাদের তেতো সম্পর্ক তো এখন কারোরই অজানা নেই। মাত্র 24 ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেওয়ার সক্ষমতা তার রয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট তিনি তার সক্ষমতার কথা প্রকাশ করেছেন। ওই যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, আমি যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে থাকতাম তাহলে একদিনের মধ্যেই ভয়াবহ এই যুদ্ধ থামিয়ে দিতাম। এই যুদ্ধ শুরু হওয়ারই সুযোগ দিতাম না বলেও যোগ করেন তিনি। দীর্ঘ 11 মাস ধরে শুরু হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। গত বছরের 24 ফেব্রুয়ারি রাশিয়া বিশেষ সামরিক অভিযানের নামে ইউক্রেনে আগ্রাসন শুরু করলে এই যুদ্ধ শুরু হয়। করোনা ভাইরাস মহামারীর পরপরই এই যুদ্ধের কারণে বিশ্বজুড়ে দেখা দিয়েছে চরম অর্থনৈতিক অস্থিরতা। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে কড়া বার্তা দিয়ে ট্রাম্প বলেন, অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করুন। ট্রাম্প আরও বলেন, আমি যদি আমেরিকার প্রেসিডেন্ট হতাম তাহলে রাশিয়া ইউক্রেনের বিধ্বংসী যুদ্ধ শুরুই হতো না। এখনও যদি আমাকে প্রেসিডেন্ট পদে বসানো হয় তাহলে মাত্র 24 ঘন্টা সময় লাগবে। আলাপ আলোচনার মাধ্যমে দুই পক্ষের সহমতে এ যুদ্ধ বন্ধ করে দেব। যেভাবে প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ তা মেনে নেওয়া যায় না। এই টুইটের পর ট্রাম্প ভক্তরাও দাবি তোলেন একমাত্র ট্রাম্পই এই যুদ্ধ থামাতে পারেন। ক্যাপিটাল হিলে হামলার ঘটনার পর ফেসবুকে অন্তত 2 বছরের জন্য নিষিদ্ধ ছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে বিপুল লোকসানের মুখে পড়ে তার ব্লক হওয়া অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়ার ঘোষণা করেছে মেটা। সূত্র ইন্ডিপেন্ডেন্ট ইউকে। একদিকে গাজাকে ত্রাণ দিয়ে ভাসিয়ে দেওয়ার ঘোষণা, অন্যদিকে ত্রাণের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর একের পর এক হামলা। অনাহারী গাজাবাসীকে নিয়ে যেন বর্বরতার নতুন খেলায় মেতেছে ইসরায়েল। দেশটির এমন আচরণ নিয়ে হচ্ছে ব্যাপক সমালোচনা। বলা হচ্ছে দুর্ভিক্ষের দায় এড়াতে বর্বরতা অব্যাহত রেখে গাজায় ত্রাণ তৎপরতা দেখাচ্ছে ইসরায়েল। গাজা সিটিতে ত্রাণ পাওয়ার অপেক্ষায় থাকা হাজার হাজার মানুষের ওপর ইসরায়েলি বাহিনী গুলি চালানোর পর অন্তত 21 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই হামলাকে পূর্ব পরিকল্পিত গণহত্যা বলে বর্ণনা করে জানিয়েছে 150 জনেরও বেশি লোক আহত হয়েছে। ইসরায়েল ছিটমহলে সাহায্য প্রবেশে বাধা এবং কঠোরভাবে নিয়ন্ত্রণ করার কারণে খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় সরবরাহের নিদারুণ সংকটে ভুগছে গাজার মানুষ। মরার ওপর খাড়ার ঘা এর মতো এই হামলা তাদের যন্ত্রণাকে আরও বাড়িয়ে তুলেছে। এর আগে বৃহস্পতিবার কুয়েত গোল চত্বরে একই খাদ্য বিতরণ পয়েন্টে ইসরায়েলি বাহিনী কমপক্ষে 6 ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছিল। এই ধরনের হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 400 জনেরও বেশি। প্রত্যক্ষ
প্রত্যক্ষদর্শীরা আল জাজিরাকে বলেছে যে ইসরায়েলি বাহিনী হেলিকপ্টার, ট্যাঙ্ক এবং ড্রোন ব্যবহার করে খাবারের জন্য অপেক্ষারত হাজার হাজার লোককে লক্ষ্যবস্তু করেছে, যদিও ইসরায়েলি সেনাবাহিনী অস্বীকার করেছে যে তারা জনতার ওপর গুলি চালিয়েছিল। ইসরায়েল সামরিক বাহিনীর মুখপাত্র অভিচায় আদ্রাই এক্সে একটি পোস্টে বলেছেন, হামলার ঘটনাটি পরীক্ষা করে দেখা হচ্ছে। নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের যোগাযোগ উপদেষ্টা শাইনা লো বলেছেন, দুর্গতদের ওপর চলমান হামলা সাহায্যকারী গোষ্ঠী এবং ইসরায়েলি কর্তৃপক্ষের মধ্যে যোগাযোগ বিঘ্ন ঘটায়। যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষদের একমাত্র ভরসা নানা দেশের পাঠানো ত্রাণ। মাঝে মাঝে ট্রাক বোঝাই ত্রাণ এসে পৌঁছায় গাজার বিভিন্ন প্রান্তের আমজনতার কাছে। রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায় ট্রাক থেকে খাবার সংগ্রহের জন্য। গত 29 ফেব্রুয়ারি পশ্চিম গাজার নাবলসি এলাকায় ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি সেনার গুলিতে নিহত হয়েছিলেন 104 জন। আহতের সংখ্যা ছিল 700-রও বেশি। এ নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনাকর্তা জানিয়েছেন, ত্রাণ বোঝাই ট্রাকটি সেনা ট্যাঙ্কের খুব কাছে এসে গিয়েছিল। গাজায় ইসরায়েলের যুদ্ধ এখন 6ষ্ঠ মাসে পড়ল। জাতিসংঘ সতর্ক করেছে যে ছিটমহলের অন্তত 5,76,000 মানুষ, জনসংখ্যার 1/4 দুর্ভিক্ষের দ্বার প্রান্তে রয়েছে। আরও অ্যাক্সেসের অনুমতি দেওয়ার জন্য ইসরায়েলের ওপর বিশ্বব্যাপী চাপ বাড়ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার তার সর্বশেষ আপডেটে জানিয়েছে যে 7 অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে 31,341 জন ফিলিস্তিনি নিহত এবং 73,134 জন আহত হয়েছেন। সূত্র আল জাজিরা। সোমালিয়ার জলদস্যুদের কাছে থেকে 17 নাবিক সহ একটি বাণিজ্যিক জাহাজ উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী। জাহাজে 35 জন জলদস্যু ছিল, তারা সবাই আত্মসমর্পণ করেছে। খবর আল জাজিরা। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন।